আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলো Realme 9 Pro 5G এই মোবাইলটার একটা এক্সপেরিয়েন্স রিভিউ। গত ফেব্রুয়ারি মাস থেকে এই ফোনটা আমরা ইউজ করতেছি। গত মার্চ মাসে এই ফোনটার আমরা একটা রিভিউ ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে। তার পাশাপাশি অফিসিয়ালি এই ফোনটা আমাদের কাছে গত মে মাস ধরে রয়েছে। সো প্রায় 4-5 মাসের ওভারঅল সব এক্সপেরিয়েন্স, স্পেশালি এটা গেমিং পারফরমেন্স বলেন, ফটোগ্রাফি পারফরমেন্স, ডে টু ডে ইউজ করতে যে আমাদের কেমন লেগেছে, ইউআই রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, হিটিং ইস্যুস আছে কিনা, সব কিছু নিয়ে ইন ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করবো। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে এসেছিল 31,990 টাকায়, বাট দ্বারা যে আপনারা হয়তো বা স্পেশাল অফার রয়েছে রাইট নাও, তাতে আপনারা কিনতে পারবেন হলো 29,490 টাকা। এবং দ্বারা যে সেই স্পেশাল বাইং বা পারচেজ লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। সো সেখান থেকে চাইলে আপনারা ক্লিক করে কিনতে পারেন। সো চলুন তাহলে শুরু করে ফেলি 5 মাসের এক্সপিরিয়েন্স সহ এই মোবাইলটির এক্সপিরিয়েন্স রিভিউ। প্রথমে একটা বিষয় বলে রাখি, এই ফোনটা তখন আসলে কেন আমি কিনেছিলাম, মেইনলি কিন্তু ফোনটা আমি কিনেছিলাম রিভিউ করার জন্য না, বাট ভালো লেগে গেছে তখন আমি ফোনটা ইউজ করতেছিলাম। দেন অফিসিয়ালটা আসার পরও অফিসিয়ালটা আমি ইউজ করতেছি। বাট কেনার মূল উদ্দেশ্য ছিল আমার একটা হালকা পাতলা গেমিং এর পাশাপাশি একটা রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায়, তার পাশাপাশি ফটোগ্রাফি পারফরমেন্স ভালো, ইভেন সেলফি ক্যামেরা ভালো, এমন একটা ফোনের প্রয়োজন ছিল। দ্যাটস আসলে ফোনটা কিনেছিলাম এবং ফোনের আউটলুকটাও বেশ সুন্দর ছিল। সবকিছু বিবেচনায় ফোনটা ভালো লেগেছে। আরো কিছু বিষয় রয়েছে ফোনটি ইউজ করে কেমন লেগেছে সেটা নিয়ে আলোচনা করবো, বাট তার আগে একটা বিষয় বলে নেই, সেটা হলো এই ফোনটার আউটলুক কিন্তু অফিসিয়ালি দুটো কালার ভেরিয়েন্টে এসেছে। একটা হলো এই কালারটা, যেটার নাম হলো অরোরা গ্রিন। আরেকটা কালার ভেরিয়েন্ট এই মোবাইলটার এসেছে অফিসিয়ালি, সেটার নাম হলো সানরাইজ ব্লু। এই মোবাইলটা ইউজ করতে যে যদি আমি ইনহ্যান্ড ফিলের কথা বলি, তাহলে এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.6 ইঞ্চি সাইজের। তার পাশাপাশি মোবাইলটার থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে না ওভারঅল সিঙ্গেল হ্যান্ড ইউজ করা যায়, ইভেন 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে হওয়া সত্ত্বেও। মোবাইলটার চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে, মোবাইলটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আর ইউজেজের কথা বলতে গেলে শুরুর দিকে আমি একদম 1.5 দিন থেকে 15-2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেতাম, পরে আস্তে আস্তে একটু কম পেয়েছি, বাট অনেক কম নয়, স্টিল আমি একদিনের থেকে বেশি চার্জ ব্যাকআপ পাই। আর মেইন কারণটা হলো আসলে বেসিক ইউজ করলে চার্জ ব্যাকআপটা ডিপেন্ড করে। আপনি যদি একটু ইন্টারনেট বেশি ইউজ করেন সেই সময় হয়তো চার্জ ব্যাকআপটা একটু কম পাবেন। যদি মোবাইল ডাটাটা ইউজ করে থাকেন, মোবাইল ডাটা কম ইউজ করলে চার্জ ব্যাকআপ ওভারঅল এমনিতেও ভালো পাওয়া যায়। আরেকটা বিষয় হলো রাফ অ্যান্ড টাফ ইউজ করে, স্পেশালি আমি লং টাইম যে অনেক বেশি গেমস খেলেছি আমি এটা বলবো না, বাট ওভারঅল আমার কাছে প্রায় 5-6 ঘন্টার মতো সময় পেয়েছি বলে মনে হয়েছে। তবে যদি আপনি গেমস খেলেন, আমি 2-একবার ট্রাই করে দেখেছি, তখন অ্যারাউন্ড 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পাওয়া যায় যদি আপনি কন্টিনিউয়াসলি প্লে করেন। দেন এই মোবাইলটার ব্যাটারি ড্রেনিং বা চার্জ ড্রেনিং এর কথা যদি আমি বলে থাকি, এইরকম কোনো ইস্যুস আমি গত 5 মাসে একবারের জন্য ফেস করি নেই। সামটাইমস যেটা হয়, আমি যদি এমন কোনো এরিয়াতে যাই যেখানে নেটওয়ার্কটা খুব দুর্বল এবং আমি ট্রাই করতেছি ইন্টারনেট ইউজ করার জন্য, তখন আসলে চার্জ ব্যাকআপটা খুব কম পাওয়া যায়। এটা আপনারা সবাই জানেন যে নেটওয়ার্ক যখন একটু কমে যায় তখন নেটওয়ার্কটা অনেক ফাইন করা ট্রাই করতে থাকে, মোবাইলে থাকে নেটওয়ার্ক আইসি, তখন একটু চার্জটা খুব দ্রুত ক্ষয় হতে থাকে। ওইটা বাদ দিলে আমি চার্জ ড্রেনিং ইস্যুস কোনো কিছুই পাইনি, আমার কাছে এটা নিয়ে কোনো ঝামেলাও মনে হয় নাই। আই মিন ব্যাটারি ড্রেনিং রিলেটেড কোনো ইস্যুস এই ফোনটা থেকে আমি একেবারেই পাইনি। দেন এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে, মোবাইলটা রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের, যাতে সেন্সর হিসাবে রয়েছে অমনিভিশনের 64V সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে অমনিভিশনের D10 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে গ্যালাক্সি কোর M1 সেন্সর। মোবাইলটার মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলে আমরা যে পারফরমেন্স পেয়েছি সেটার কথা যদি আমি বলি, মূলত ছবি তোলার সময় অবজেক্ট খুব নাইসলি আমরা ফোকাস করতে পেরেছি। তার পাশাপাশি কালার টোনটা খুব ভালো পাচ্ছিলাম, মানে অলমোস্ট ন্যাচারাল কালারই পাচ্ছিলাম। কিছুটা কালার বুস্ট করছিল, বাট ওটা ভালোই লাগতেছিল, কারণ সোশ্যাল মিডিয়ার এডিট টাইপ মনে হচ্ছিল। আরেকটা বিষয় হলো, মোবাইলটি দিয়ে যখন আমরা পোর্ট্রেট ফোটের ছবি তুলেছি তখন ডাইনামিক রেঞ্জ খুব ভালো পেয়েছি। তার পাশাপাশি এজ ডিটেকশনটাও এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে যথেষ্ট ভালো ছিল। সেই সাথে মোবাইলটাতে থাকা আমরা ম্যাক্রো সেন্সর ক্যামেরা বলেন, আলট্রা ওয়াইড ক্যামেরা বলেন, এগুলো দিয়ে ছবি তুলেছি, বাট ম্যাক্রো সেন্সর ক্যামেরা পারফরমেন্স প্রাইস হিসাবে মোটামুটি লেগেছে আমার কাছে এই মোবাইলটার রিয়ার প্যানেল থাকা ক্যামেরাগুলো থেকে। দেন যদি কথা বলি এই মোবাইলটার সেলফি ক্যামেরা নিয়ে, এই মোবাইলটাতে রয়েছে হলো 2 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেন্সর হিসাবে রয়েছে হলো সনি IMX এর 471 সেন্সর। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় কালার প্রোডাকশন বেশ ভালোভাবে করতে পারছিল, অনেকটা মেইন ক্যামেরার মতোই সোশ্যাল মিডিয়া রেডি ছবি প্রোভাইড করে, ডাইনামিক রেঞ্জ সহ কালার ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল এবং এজ ডিটেকশন আমি মনে করি যথেষ্ট ভালো ছিল। তো ওভারঅল সেলফি ক্যামেরা পারফরমেন্স আমার এই মোবাইলটি থেকে বেশ ভালোই লেগেছে। সেই সাথে এই মোবাইলটিতে ক্যামেরা একটু API সাপোর্ট রয়েছে, সো আপনারা চাইলে ইন ফিউচারে Gcam ইউজ করতে পারবেন। মোবাইলটার গেমিং এর কথা বলতে গেলে 6 ন্যানোমিটার বেস প্রসেসর রয়েছে। এই প্রসেসরের সবথেকে বড় বিষয় হলো গেমিং করতে যেটা আমরা দেখেছি, যেটা আমরা স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরও দেখেছিলাম যে হিটিংটা কম হয়, বাট স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর অত একটা স্ট্রং প্রসেসর না হলো 695 কিন্তু বেশ স্ট্রং প্রসেসর,
মোবাইলটা দিয়ে আমরা পাবজি গেমস খেলেছি, হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল ঠিকঠাক আছে, খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে থিঙ্ক করলে। ফোনটা স্লাইটলি হিট হয় লং টাইম প্লে করতে, আর এমনিও পাবজি গেমস খেলতে গেলে লং টাইমে হিট হয়, বাট সেটা খুব বেশি না, হালকা সময় দিলে আবার নর্মাল হয়ে যায়। পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা আমরা ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেমে খেলতে পেরেছি, খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের ল্যাগিং ফ্রেম ড্রপ এই ধরনের কোনো কিছু আমরা দেখা পাইনি, নাইসলি খেলতে পেরেছি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা অ্যাস্ট্রো 9 গেমসটা খেলেছি, ওটার পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট স্মুথ মনে হয়েছে এবং আপনাদের কাছেও মোবাইলটির অ্যাস্ট্রো 9 গেমের পারফরমেন্স খুবই ভালো লাগবে। এবং সর্বশেষ মোবাইলটি দিয়ে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলা ট্রাই করেছি। গেমিং পারফরমেন্স এই প্রাইস রেঞ্জের এই প্রসেসর হিসাবে আমি মনে করি ঠিকঠাকই আছে, আপনাদের কাছেও ভালো লাগবে জেনশিন ইম্প্যাক্ট গেমটা যদি এই ফোনে খেলে থাকেন। তবে কিছুটা ল্যাগিং ফ্রেম ড্রপে দেখা যায়, এটা অবশ্য খুবই স্বাভাবিক, বিকজ জেনশিন ইম্প্যাক্ট অনেক হেভি গেম। দেড় কথা বলবো মোবাইলটা নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম এবং কথা বলতে যে কোনো ধরনের প্রবলেম ফেস করেছি কিনা আমরা। নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস বলতে গেলে নর্মালি নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যুস আমি ফেস করিনি, বাট পুরো দেশব্যাপী এখন মোবাইলের নেটওয়ার্কের সমস্যা, মেইনলি এটা মোবাইলের যে সিম অপারেটর বা মোবাইল অপারেটর কোম্পানি তাদের এই প্রবলেমটা হচ্ছে। সো ওইটা আসলে আমি বোঝা একটু কঠিন যে আসলে কোনটা সিমের সমস্যা কোনটা ফোনের সমস্যা, কিন্তু আমার কাছে আরও ফোন রয়েছে, সো সবগুলি ফোনের সাথে আমি যদি কম্পেয়ার করি আমার কাছে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম রয়েছে বলে এই ফোনটাতে মনে হয়নি। ইভেন আমি এটা নিয়ে ঢাকার বাইরেও গিয়েছি, বিভিন্ন জায়গায় শিফট করেছি, নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস ফেস করিনি, বা কথা বলতে যাওয়ার সময় এরকম হয় না যে হঠাৎ করে ফোন নেটওয়ার্কের কারণে ড্রপ করতেছে বা ফোনের ইস্যুসের কারণে, সেটা হয়নি। বাট রিসেন্টলি মোবাইল কোম্পানিগুলো কিন্তু প্রচুর কল ড্রপ ইস্যুস হচ্ছে, ওইটা কিন্তু আবার আলাদা। আপনারা অনেকে হয়তো এই প্রবলেমটা ফেস করতেছেন, এইটার সাথে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের যে আপনারা ভাবতে পারেন নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম, সেটার সাথে কিন্তু কোনো কানেকশন নেই। মূল ইস্যুসটা বর্তমানে হচ্ছে মোবাইল অপারেটরের। দেন কথা বলবো এই মোবাইলটার ডিসপ্লে পারফরমেন্স নিয়ে। 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে রয়েছে, আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনে যদি ল্যাকিংসের কথা বলেন 31-32 হাজার টাকার ফোন হিসাবে, তাহলে এই ফোনটাতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকা উচিত ছিল, এইটাই এই ফোনের সবচেয়ে বড় স্ট্রং ল্যাকিংস। বাট আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে হলো, ডিসপ্লে কালার টোনটা খুবই ভালো, তার পাশাপাশি আমরা মনে করেন মিডিয়া কনজিউম করেছি, আমাদের কাছে ভালো লেগেছে, কোনো কমপ্লেইন নেই। ইভেন আমরা গেম খেলার সময় কালার নিয়ে কোনো ইস্যুস পাইনি বা শার্প লাগছিল এরকম কোনো ধরনের কোনো ফিল পাইনি, আমাদের কাছে স্মুথ লেগেছে মোবাইলটার ডিসপ্লে পারফরমেন্স। তার পাশাপাশি আমরা এটা দিয়ে যখন মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি যখন মাল্টিটাস্কিং করেছি, মাল্টিটাস্কিং পারফরমেন্সও খুবই স্মুথ ছিল, 120 রিফ্রেশ রেট ছিল, সাথে 5GB যেহেতু এক্সট্রা ভার্চুয়াল র্যাম রয়েছে, তো একটা ওভারঅল বুস্ট পাওয়া যাচ্ছিল। এই কারণে আমরা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে সোয়াপ করে রান করে ইউজ করতে পেরেছি, যেটা বেশ স্মুথ পারফরমেন্স হয়েছে এই ফোনটা থেকে। দেন কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে, যে ফোনটা ইউজ করার সময় মানে ব্যবহার করার সময় কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি কিনা। তার আগে একটা কথা বলে রাখি, মোবাইলটাতে রয়েছিল অ্যান্ড্রয়েড 12 ভার্সন, তার পাশাপাশি রিয়েলমি ইউআই 3.0 রয়েছে এবং সেই সাথে কিন্তু আপ টু 5GB ভার্চুয়াল র্যামও রয়েছে। বাট যেটা বলতে চাচ্ছিলাম, ইউআই কথা বলতে গেলে এইখানে কোনো ধরনের কোনো এক্সট্রা ব্লটওয়্যার আমরা দেখা পাইনি, টুকটাক কিছু অ্যাপস এক্সট্রা রয়েছে, সেগুলো চাইলে ডিলিট করে দেওয়া যায়, বাট ওগুলো কোনো প্রবলেমেটিক বিষয় না। যেটা হলো যে ইউআই থেকে আমরা ল্যাগিংয়ের দেখা পাইনি, 4 মাস ধরে ইউজ করতেছি, আর 120 রিফ্রেশ রেট রয়েছে, সো বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, এক ফোটো ল্যাগিংয়ের দেখা পাইনি এবং আমার কাছে মনে হয়েছে যে বেশ স্টেবল পারফরমেন্স রয়েছে এই ফোনটাতে। আর নর্মালি রিয়েলমি যে নাম্বার সিরিজের ফোনগুলো রয়েছে সেগুলোতে আসলে ইউআই রিলেটেড ল্যাগিং বা ফ্রেম ড্রপ ইস্যুস খুব একটা হয়ও না, সো এই ফোনটাতে আমরা সেই রকম প্রবলেম পাইনি। একটা বিষয় বলে রাখি, যেটা চার্জ সেকশনে আসলে আমার বলতে মনে ছিল না, সেটা হলো স্ন্যাপড্রাগনের 695 এই প্রসেসরটা থাকার কারণে এটাতে কিন্তু চার্জ ড্রেন খুব কম হয়। মানে আপনারা যদি বেসিক ইউজ করেন, আমি যদি ধরুন অনেক ইন্টারনেট ইউজ করি, দেখা যায় যে একদিন থেকে একদিন ইউজ পায়, বাট আপনি যদি একটু কম ইন্টারনেট ইউজ করেন বা আরও বেসিক ইউজ করেন তাহলে প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পাবেন, বিকজ অফ এই প্রসেসরটা 6 ন্যানোমিটার বেসড হবার কারণে। দেন সর্বশেষ এই মোবাইলটার ব্যাপারে ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যাদের কাছে ফটোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি হালকা পাতলা গেমিং করেন এবং সেই সাথে আপনি একটা স্টেবল ইউআই পারফরমেন্স পাচ্ছেন, মানে স্মুথ ফিল চাচ্ছেন ফোন ইউজ করে, লং টাইম শান্তিতে ইউজ করতে চান, তাহলে এই ফোনটা আপনার জন্য একটা আদর্শ চয়েস। বাট এইটা ট্রু, ফোনটা রাইট নাও প্রাইস অবশ্যই একটু বেশি, 32,000 টাকা দাম হিসাবে অবশ্যই এই ফোনটাতে একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকা উচিত ছিল, বাট আপনারা চাইলে দারাজ থেকে 29,490 টাকা এই ফোনটা পাচ্ছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেক সময় অনেক ফোন থাকে যে স্পেসিফিকেশন অনুযায়ী প্রাইস অনেক সময় কম থাকে, সেটা হয়তো পারে আমরা আগামীতে খুব একটা পাবো না, যেহেতু সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ এই ফোনটাও কিন্তু অনেক কম দামে আসার কথা ছিল, এই প্রাইস ইস্যুর কারণে 1 মাস পরে এই ফোনটা লঞ্চ হয়েছে। বাট একটা কথাই বলবো, লং টাইম যারা ইউজ করতে চান, স্টেবল পারফরমেন্স যারা পেতে চান, তাদের জন্য আসলে নির্দ্বিধায় এই ফোনটা একটা আদর্শ চয়েস। তো এই হলো আমাদের রিয়েলমি 9 Pro 5G। এই মোবাইলটি গত 4-5 মাস ধরে ইউজ করার পর একটি
এক্সপিরিয়েন্স রিভিউ। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।